কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহর হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ, দ্রুত বিচারের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। 2 বছরে 234 শিশুকে অপহরণ ও নির্যাতনের পর হত্যা। অপহরণের 1 মাস পর টাঙ্গাইলের পতিতালয় থেকে গাজীপুরের 2 কিশোরী উদ্ধার। শেরপুরে প্রথম শ্রেণীর স্কুল ছাত্র অপহরণের 10 ঘণ্টা পর উদ্ধার, মামাতো বোন গ্রেফতার। স্কুলে ভর্তি ফি হিসেবে নেওয়া অতিরিক্ত টাকা 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর, লিখিত অভিযোগ করার আহ্বান। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বোঝাই ট্রাক খাদে, 4 জন নিহত, আহত 5 জনকে হাসপাতালে ভর্তি। এবং কুয়াশা আর শিশিরে রাজশাহীতে বোরো ধানের বীজতলা নষ্ট, বিপাকে কৃষক, কৃষি বিভাগের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল দাস। কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহর ঘাতকদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে আজ সকাল থেকে কেরানীগঞ্জের মুগারচরে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে বিচারের আশ্বাস দিলে তারা শান্ত হন। বিকেলে মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু আব্দুল্লাহর জানাজা শেষে নিজ বাড়ির পাশেই দাফন সম্পন্ন হয়। ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হওয়া শিশু আব্দুল্লাহর লাশ বাড়িতে নিয়ে এলে এমনিভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছেলের লাশ দেখে বারবার জ্ঞান হারান মা। পরে মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল 3:45টার দিকে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মুগারচর ও আশপাশের এলাকার মানুষ অংশ নেয়। এ সময় সবাই ঘাতকদের বিচারের দাবি জানান। জানাজা শেষে মুগারচরের স্থানীয় কবরস্থানে আব্দুল্লাহর লাশ দাফন করা হয়। এর আগে সকালে মোতাহার সহ তার পরিবারের সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মুগারচরে বিক্ষোভ করে এলাকাবাসী। সে সময় ফাঁসির দাবিতে পুরো এলাকা উত্তাল করে তোলে মুগারচরবাসী। পরে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় খাদ্যমন্ত্রী 15 দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিলের আশ্বাস দেন। অন্তত দ্রুততম সময়ের মধ্যে 15 দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে। ডিসিস্টের মা বাবার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি এলাকার প্রতিনিধি হিসেবে আমি মামলা সুযোগ দেব। যত দ্রুত সম্ভব আমি আশা করছি উইদিন 3 or 4 মান্থের মধ্যে এই মামলাটা নিষ্পত্তি করব, বিচার নিষ্পত্তি করব, এই আশা আমি করছি। এবং আমি তাদের পক্ষ থেকে এই মামলার তদবির করার সকল দায়িত্ব আমি এবং আমার চেয়ারম্যান সাহেব আমাদের দায়িত্ব, তাদের পক্ষ থেকে তারা তাতে সঠিক বিচার পায়, ন্যায্য বিচার। তবে এখনো মুগারচর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে সজাগ আছে আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুমেল, সজল, এই মুহূর্তে আমি আছি যে নিহত আব্দুল্লাহ তার বাড়িতে। আপনাকে আমি এর আগে যেটি জানিয়েছিলাম যে সারাদিনে আমরা দেখেছি যে আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানাতে এবং এই যে নৃশংস একটি ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে মানুষজন আসছিলেন। তো এখন এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যেটি দেখছি যে বাইরের মানুষজন যারা এসেছিলেন সমবেদনা জানাতে কিংবা যারা এসেছিলেন এই ঘটনাটি দেখতে, তাদের ভিড় অনেকটাই কমে গেছে। এখন শুধুমাত্র আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের সদস্যরা এবং তার নিকটাত্মীয় যারা আছেন তারাই রয়েছেন। আর সকাল থেকেই আপনি শুনেছেন যে বিক্ষোভের ঘটনা ঘটেছে এই এলাকায় এবং এই এলাকার যা বিক্ষুব্ধ মানুষজন রয়েছেন তারা স্থানীয় বাজারে যে এই ঘটনার যে প্রধান অভিযুক্ত মোতাহার হোসেন তার বাড়িতে তার দোকানে তারা অগ্নিসংযোগ করেছেন, দোকানে ভাঙচুর করেছেন। তো সেই পরিস্থিতি এখন অনেকটাই শান্ত এবং পুরো এলাকাতেই এখন
বাইরের মানুষজন যারা এসেছিলেন তারা কেউ আর নেই, শুধুমাত্র স্থানীয় এলাকার যারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তবে যে চাপা একটি ক্ষোভ যেটি মানুষের মধ্যে ছিল এবং যে একটি থমথমে পরিস্থিতি গত 2 দিন ধরে এখানে বিরাজ করছে, সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। কারণ এলাকার লোকজন এখনো যেটি বলছেন যে এরই মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু যে প্রধান অভিযুক্ত মোতাহার হোসেন তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি। সেই বিষয়টি নিয়ে এই এলাকার মানুষজন এখনো পর্যন্ত তারা কথা বলছেন এবং এলাকার লোকজন এমনটা অভিযোগ করছেন যে এই প্রধান অভিযুক্ত যে মোতাহার, তিনি একসময় সৌদি আরব প্রবাসী ছিলেন। তো সৌদি আরব থেকেও তিনি অনেক অপকর্ম করে দেশে ফেরত এসেছেন এবং দেশে এসে তিনি জাল টাকার ব্যবসা করতেন, এমন অভিযোগ কিন্তু এলাকার লোকজনের কাছ থেকে রয়েছে। তো আমি এই মুহূর্তে আছি সেই যে মোতাহার, সে মোতাহারের বাড়িতে। আপনাকে একটু জানাই যে এই যে নিহত হয়েছে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ এবং মোতাহার দুজনের বাড়ি কিন্তু একেবারে পাশাপাশি লাগোয়া দুটি বাড়ি এবং এই বাড়িটি আপনি জানেন যে অর্থাৎ মোতাহারের বাড়িটি বিক্ষুব্ধ মানুষজন কিন্তু গতকালকে আগুনে পুড়িয়ে দিয়েছে। তো এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এই বাড়ির আঙিনায় কিন্তু পুলিশের সদস্যরা তারা অবস্থান নিয়ে আছেন। পুলিশ সদস্যরা তারা যেটি বলছেন যে এরই মধ্যে তারা 4 জনকে গ্রেফতার করেছেন এবং যে মামলার প্রধান অভিযুক্ত মোতাহার, তাকে গ্রেফতারেও তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এখন আপনি জানেন যে গতকালকে এবং আজকে সকালে এখানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। তো সেই বিষয়টি মাথায় রেখে আর যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি এই এলাকায় না ঘটে, সে কারণেই পুলিশের সদস্যরা এই মোতাহারের বাড়িতে যেমন অবস্থান নিয়েছেন এবং আশপাশের এলাকাতে এবং স্থানীয় যে বাজারের কথা আমি আপনাকে বললাম, সেই বাজারেও কিন্তু পুলিশের সদস্যরা তারা অবস্থান নিয়ে আছেন। তারা যেটি বলছেন এবং যে কোনো ধরনের ঘটনা যখন ঘটে তখন পুলিশের সদস্যরা যে গুরুত্ব দেন যে আসামিকে গ্রেফতারে, সেই বিষয়টি তারা করে যাচ্ছেন। এবং আজকে বিকেল 4টার সময় যখন আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে, তখনও কিন্তু এই ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি আশ্বাস দিয়েছেন যে আইন যাতে কেউ হাতে তুলে না নেন, তারা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশ দ্রুত সময়ের মধ্যে সম্ভব মোতাহারকে গ্রেফতার করবে এমন আশ্বাস তিনি দিয়েছেন। তো মুগারচর থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। সজল। দর্শক, কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। এদিকে গাজীপুর থেকে অপহরণের 1 মাস পর 2 কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। গতকাল রাতে টাঙ্গাইল থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করা হয়। র্যাব 12-র CPC-3 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, 1 মাস আগেই 2 কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে টাঙ্গাইলে নিয়ে আসে মানব পাচারকারীরা। পরে কান্দাপাড়া পতিতালয়ে 2 কিশোরীকে বিক্রি করে পালিয়ে যায় তারা। পরে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই পতিতালয়ে অভিযান চালিয়ে ওই 2 কিশোরীর হাত পা ও মুখ বাঁধা অবস্থায় একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ঝর্ণা আক্তার, সালমা আক্তার ও মতিউর রহমানকে। এ সময় বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়। হাত পা মুখ বাঁধা অবস্থায় তাদেরকে উদ্ধার করি। এই ঘটনায় আমরা 2 জন প্রতিষ্ঠান নেত্রী ছাড়াও যে দালাল মানব পাচারকারীর নিকট থেকে মেয়ে দুটিকে ক্রয় করা হয়েছিল, সেই মধ্যে রহমতিকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শেরপুরে অপহরণের 10 ঘন্টা পর শাহরিয়ার আহমেদ কাজল নামে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাজলের মামাতো বোন তৃপ্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বেলা 2টার দিকে শহরের বাগড়াকষা এলাকায় চকলেট কিনে দেওয়ার কথা বলে কাজলকে নিয়ে যায় তার মামাতো বোন তৃপ্তি। পরে মুঠোফোনে পরিবারের কাছে 1,20,000 টাকা মুক্তিপণ দাবি করে সে। এ ঘটনায় কাজলের বাবা শাহ আলম বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত 11টার দিকে শহরের চকপাঠক এলাকার একটি বাসা থেকে তৃপ্তিকে গ্রেফতার করে এবং শিশু কাজলকে উদ্ধার করে। গত 2 বছরে অন্তত 234 শিশুকে অপহরণ ও নির্যাতনের পর হত্যা করা হয়েছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা এ চিত্রকে রোমহর্ষক ও আশঙ্কাজনক বলে অভিহিত করেছেন। তারা মনে করেন এর জন্য দায়ী পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়া এবং সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি। ওমর ফারুকের প্রতিবেদন। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে অপহরণের 5 দিন পর মামাবাড়ি থেকে আব্দুল্লাহর মৃতদেহ উদ্ধারের ঘটনা আবারও নাড়া দিল সমাজকে। আবারও আলোচনায় এলো অপহরণ ও নির্যাতনের পর শিশু অপহরণের একের পর এক ঘটনা। পরিসংখ্যান বলছে, গেল 25 মাসে এ ধরনের ঘটনায় প্রাণ গেছে 234 শিশুর। প্রায় সব শিশু নৃশংসতার শিকার হয়েছে নিকট আত্মীয়ের হাতে।
আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে হত্যা করা হয়েছে 90 শিশুকে। 2015 সালে এই সংখ্যা ছিল 133, যা আগের বছরের তুলনায় 43টি বেশি। এ বছরের প্রথম মাসে নৃশংসতায় মৃত্যু হয়েছে 11 শিশুর। আমাদের শিশুরা যেহেতু তার কোনো পাওয়ার নেই, সেই ভিকটিম বেশি হচ্ছে। একজন নারী, সেই কিন্তু অত্যাচারিত হচ্ছে পুরুষের তুলনায়। কিন্তু শিশুদেরকে রক্ষা করার জন্য রাষ্ট্রের যেমন দায়িত্ব, একই সাথে এই সোসাইটির যেই সমস্ত অর্গানাইজেশন, যেমন আমরা বলছি মিডিয়া, যেমন আমরা সিভিল সোসাইটি বলছি, সোসাইটিতে যদি ফ্যামিলির ভ্যালুসটা না থাকে, ফ্যামিলি যদি সেভাবে তার সোশ্যালাইজেশন বা তাকে সেইভাবে প্রপার প্রোটেকশন বা সিকিউরিটি না দিতে পারে, তাহলে ডেফিনেটলি অল্টারনেটিভ ইনস্টিটিউশন আমাদের চিন্তা করতে হবে। পাশাপাশি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মনে করেন বিচারহীনতার সংস্কৃতিও শিশু হত্যার জন্য দায়ী, আর তাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও এর দায় এড়াতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই তো এই সমস্ত মামলার ক্ষেত্রে যে আমরা বিচারের যে ইয়েটা দেখি, হারটা দেখি, সেটা অত্যন্ত কম এবং মানুষকে হতাশ করার মতোই। আমি ধরে নিলাম সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে হয়েছে, কিন্তু সেটার প্রতিকার দেওয়ার দায়িত্ব তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, রাষ্ট্রের। তারা তো সেই অজুহাত দেখাতে পারে না, সেটা অন্যভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এটা প্রতিকার আমরা আনতে পারি। তারা দুজনই শিশুদের বাঁচাতে কঠোর আইনের পাশাপাশি তা কার্যকর করার উপর জোর দেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। দিনাজপুরে ট্রাক খাদে পড়ে নিহত 4 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ বাড়ি পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ জানায়, ভোর 4টার দিকে কাঠ বোঝাই একটি ট্রাক উপজেলার পলাশবাড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে বড়পুকুরিয়া কয়লাখনি গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। আহত হন আরও 5 জন। পরে কয়লাখনির নিরাপত্তা কর্মীরা আহতদের উদ্ধার করে ফুলবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সবাই নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা। এদিকে দুপুরে গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বাংলার সময় আরো থাকছে, মানসিক ভারসাম্য হারিয়ে ভারতে চলে যাওয়া এক নারীকে সুস্থ করে দেশে ফেরত, 17 মাস শেল্টার হোমে রেখে চিকিৎসার ব্যবস্থা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নীতিমালা লঙ্ঘন করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষা সহ মাসিক বেতন, সেশন ফি বা টিউশন ফির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে, তাদেরকে আগামী 7 দিনের মধ্যে বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা না মানলে অনুমোদন বাতিল সহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রতি বছর এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের পাশাপাশি স্কুলগুলোতে ভর্তির সময় শিক্ষা বোর্ডের নির্ধারিত ফিয়ের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ আসে। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা এ নিয়ে আন্দোলন গড়ে তোলেন। এরই প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে সংশ্লিষ্টদের অতিরিক্ত অর্থ আদায় বন্ধের পাশাপাশি বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠান এখনো বাড়তি টাকা ফেরত দেয়নি তাদেরকে আগামী 7 দিনের মধ্যেই আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। যারা অতিরিক্ত এসএসসি পরীক্ষা উপলক্ষে ফি নিয়েছেন এবং যারা ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ নিয়েছেন, তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবেন। এ নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী। যে 7 দিনের মধ্যে ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবে, ফেরত না দে, তার কোনো ইনফরমেশন না দে, কিন্তু আমাদের কাছে সেই তালিকা আসবে, সেই অনুসারে আমরা ব্যবস্থা নেব। কমিটি বাতিল করে দেওয়ার নির্দেশ হাইকোর্টে দিয়ে দিচ্ছে। আমরা এমপিভুক্ত কার্ড দিতে পারি, বেতন কার্ড দিতে পারি, আমরা এমনকি স্কুলের অনুমোদন কার্ড দিতে পারি। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফিয়ের অতিরিক্ত কোনো টাকা না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তিনি। অভিভাবকদেরকে বলছি, আপনারা যে স্কুলে বা যে প্রতিষ্ঠানে বেশি অর্থ দাবি করে নিয়মের বেশি, আপনারা সবাই মিলিতভাবে একত্র হয়ে টাকা দিবেন না, বন্ধ করে রাখবেন এবং আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন। আদায়কৃত অতিরিক্ত ফি দেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশনার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের সবকটি বোর্ডে একযোগে অনুষ্ঠিত হলো এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়।
পরীক্ষা শুরুর বেশ আগে থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। এবছর পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হলেও রাজনৈতিক অস্থিরতা না থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত ছিল বেশিরভাগ শিক্ষার্থী, আর সন্তানদের পরীক্ষা ভালো হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরাও। এবছর এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে সেলিনা বেগম নামে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। দুপুরে বিএসএফ ও বিজিবির মধ্যস্থতায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। পরে ইমিগ্রেশন পুলিশ সেলিনা বেগমকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে 1.5 বছর আগে ভারতে চলে যায় কুমিল্লার লাকসাম উপজেলার পঞ্চপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সেলিনা বেগম। এদিকে মানসিক ভারসাম্যহীন সেলিনা বেগমকে দীর্ঘ 17 মাস শেল্টার হোমে রেখে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে তার পরিচয় জানা যায় বলে জানায় ভারতীয় পুলিশ। সে সময় তাকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয় বলে জানায় ভারতের মালদা চাইল্ড ফেয়ার কমিটির চেয়ারম্যান চৈতালি ঘোষ। চিকিৎসা চলাকালীন সে সুস্থ হয়ে উঠলে তার পরিচয় ঠিকানা সমস্ত বলতে পারে, তখন আমরা জানতে পারি এবং আমরা সরকারি স্তরে সমস্ত আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই দেশের সঙ্গেও আলোচনা করে ঠিকানা অনুযায়ী তাকে তার ব্যবস্থা করে তাকে এখানে আজকে আমরা দিতে এসেছি। প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে আমরা তার গার্জেনকে দিয়ে দেব, আর যতদিন গার্জেন না আসবে, আমাদের সঙ্গে যোগাযোগ না করবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে রেখেই তাকে ভালোভাবেই আমরা রাখবো। বাংলা সময় আরো থাকছে। 3 দিন পেরিয়ে গেলেও যশোরের বলিরামপুরে ঋষিপল্লীতে হামলার প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে। পুলিশি নিরাপত্তা থাকলেও বখাটেদের আতঙ্ক কাটেনি বগুড়ার 2 শিক্ষার্থীর। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজশাহী থেকে অপহৃত বরখাস্ত হওয়া এক্সিম ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান কোচিকে টাঙ্গাইলে পাওয়া গেছে। গতরাতে মির্জাপুরের নাসির গ্লাসের সামনে তাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে সেখান থেকে সে মির্জাপুর থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ফিরিয়ে দেয়। এ সময় তিনি মামলাও নেননি। তবে এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। গত 21শে জানুয়ারি রাজশাহীর নিউ মার্কেটের পূর্বগলির মাওলানা কাশেমি মাদ্রাসা মোড় থেকে ব্যাংক কর্মকর্তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত উদ্ধারের জন্য সংবাদ সম্মেলন করা হয়। ব্যাংকের সাথে চাকরি সংক্রান্ত একটি মামলা থাকায় তার সাথে ঝামেলা চলছিল বলেও সে সময় জানায় স্বজনরা। এদিকে সকালে বাড়িতে ফোন দিয়ে সে জীবিত আছে এবং দুপুরে রাজশাহীতে রওনা দেবেন বলে জানিয়েছেন তার স্ত্রী। সে মোবাইল করেছিল আমার মোবাইলে যে আমি টাঙ্গাইলে আমাকে কে বা কারা রেখে গেছে, এইটুকুনটাই কথা বলেছে। তারপরে আমার শ্বশুর এবং আমার দেবররা সব ঢাকাতে গিয়েছিলেন, ওরা যে নিয়ে আসছে। আমাদের এখানে এখনো কোনো অথেন্টিকেটেড মেসেজ নাই এই মুহূর্তে। বাই দা বাই শুনছি যে সে নাকি রিকভার হয়েছে, তো আমরা ওদেরকে পেলেই আপনাদের বিস্তারিত জানাতে পারবো। বরিশাল বিএম কলেজে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় প্রশাসনিক ভবন সহ বিভিন্ন বিভাগে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে দুপুরে মুন্নার সমর্থকরা ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা। এক পর্যায়ে তারা প্রশাসনিক ভবন সহ বেশ কয়েকটি বিভাগে তালা লাগিয়ে দেয়। এরপর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তাদের। এতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাড়া করে আনিয়া তারপর কিছু টাকা দিয়া তার উপর আর কি হামলা করছে। সে এখন মুমূর্ষ অবস্থায় আছে, এজন্যই আজকে আমাদের এই আন্দোলনটা। তারে মারার জন্যই যে একদম মৃত্যু পরিকল্পনা করে যে তারা অ্যাটাক করা হয়েছে, সেটা তার আক্রমণেই বোঝা যায়। সুনীল বাড়ি যে আঘাত করে তাকে অ্যারেস্ট করা হয়, সেই ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগের লোকজন কিছুটা উত্তেজিত হইয়া বিএম কলেজের বিভিন্ন অফিসে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে
নিষেধ করি এবং তারা এক পর্যায়ে যখন উত্তেজিত তখন তাদেরকে আমরা মৃদু লাঠিচার্জ করে সরাই দিই। বোরো মৌসুমের শুরুতে রাজশাহীতে কুয়াশা আর শিশিরে ধানের বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ায় অভিযোগ করেছেন তারা। তবে কৃষি কর্মকর্তাদের দাবি, বোরোর বীজতলা রক্ষার্থে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। হালকা কুয়াশা আর শিশিরে ঢাকা পড়েছে বরেন্দ্র অঞ্চলের সব বীজতলা। বড় মৌসুমে এ কারণে লালচে রং ধারণ করে নষ্ট হতে বসেছে ধানের চারা। ফলে শুরুতেই ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন জমি প্রস্তুত করে চারা লাগানো শুরু হলেও বছর বছর উৎপাদন খরচ বাড়ায় বিপাকে পড়েছেন তারা। বিছন আমাদের এই লাল হয়েছে, কুয়াশা ধরেন যে নষ্ট হয়ে গেছে। এই শীতের কারণে ধরেন যে কেউ কাজে আসবে বলেও আসছে না, এই কারণ থেকে পাটের দামটা একটু বাড়ছে। যে পরিমাণ আমাদের খরচ হয় সে পরিমাণ হিসেবে সরকারের কাছে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। কৃষকদের অভিযোগ, শীত ও কুয়াশার কারণে অনেক চারা নষ্ট হয়ে গেলেও কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় কোনো দিক নির্দেশনা পাননি তারা। যখন আমার দরকার তখন আমি পাচ্ছি না, যখন সময় মানে অসময় তখন এসে উপদেশ দিলে তো আমাদের কোনো কাজে লাগবে না। এই যে কুয়াশার জন্য বিছনটা মরে যাচ্ছে, কৃষি উন্নয়ন থেকে কোনো লোক আসছে না, ব্যবস্থা করছে না। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিলে পরে এই যে লক্ষণটার জন্য মনে হয় যে চারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওই লক্ষণটা আর দেখা যায় না। বেশ কিছু চাষিরা এটা অনুসরণ করেও থাকে, যারা অনুসরণ করতে দেরি করে তাদের বীজ পাতাটাই এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। জেলায় বড় মৌসুমে ৭৯,০০০ হেক্টর জমিতে ২,০৭,০০০ মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ায় পুলিশি নিরাপত্তা থাকার পরও আতঙ্ক কাটেনি দুই শিক্ষার্থীর। ১ ফেব্রুয়ারি পুলিশি প্রহরায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় জেরিন। আজও একইভাবে কড়া নিরাপত্তায় সে দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেয়। এদিকে গত রাতে জেরিনের ফুফাতো বোন ৭ম শ্রেণীর ছাত্রী বিজলি বাড়িতে ফিরে এলেও বখাটেদের ভয়ে বাইরে বেরোতে পারছে না। এমনকি তাকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছে পরিবার। স্বজনদের অভিযোগ, মোবাইলে এখনও তাদেরকে হামলার হুমকি দেওয়া হচ্ছে। তবে এসএসসি পরীক্ষার্থী জেরিনের বাড়িতে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হয় বখাটে আকুলের অত্যাচারে গত ১০ জানুয়ারি বাড়ি ছাড়তে বাধ্য হয় জেরিন ও তার ফুফাতো বোন বিজলি। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি বগুড়া সদর থানায় বিজলির চাচা বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আমি স্কুলে যেতে চাই, স্কুলে নিরাপত্তা থাকলে আমি স্কুলে যাব। পুলিশ কয়েকক্ষণ থাকবি, আলে পারে তোর বেটাকে শেষ করবো, পুলিশ চলে গেলি তোর বেটা আগুন লেগে দেবো, ককটেল ফিকেমো। আইন শৃঙ্খলা পরিস্থিতি এলাকা স্বাভাবিক বলে আমরা মনে করি। আর অপরাধী যারা আছে তাদেরকে ইতিমধ্যে আমরা ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। বাকিগুলোদেরকে ট্রেস করার জন্য আমরা গোয়েন্দা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। ঝিনাইদহে শিশু শ্রমিক নির্যাতন মামলায় অভিযুক্ত কারখানা মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, মেসার্স ফখরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি লোহার গ্রিলের দোকানে কাজ করত সদর উপজেলার বদনপুর গ্রামের আকবর আলীর ১২ বছরের ছেলে টুটুল। সোমবার রাতে দোকানে কাজ না করার কথা জানালে তাকে বেধড়ক মারধর করে মালিক মিজানুর। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। আজ সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে আজকে ভোরে হামদা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যশোরের মনিরামপুরে ঋষিপল্লীতে হামলার ৩ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান ২ আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ ৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উপজেলার পাড়ালা ঋষিপল্লীর ৩ শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত পাশের গ্রামের বখাটেরা। এদের মধ্যে এক শিক্ষার্থী এর প্রতিবাদ করায় গত ৩০ জানুয়ারি দুপুরে ঋষিপল্লীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্ত্যক্তকারীরা। পরে এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতাসহ ১৫ জনকে আসামি করে মনিরামপুর থানায় একটি মামলা করা হয়। এ ঘটনায় এখনও প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আতঙ্কিত ভুক্তভোগীরা। এদিকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এক ও 2 নম্বর যে আসামি আবু সাইদ এবং ইব্রাহিম তারা পলাতক আছে। এর ভিতরে যে ইব্রাহিম যে পরীক্ষার্থী সে আমরা তার গতিবিধি নজরে রাখছি এবং আশা করছি খুব শীঘ্রই তাকে আটক করতে সক্ষম হব। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান ফিরোজ কবিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় গতকাল সন্ধ্যায় এর নির্দেশ দেয় জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন সফি জানান, কিছুদিন আগে পলাশবাড়ী উপজেলার পুটিমারি গ্রামে বিদ্যুৎ সংযোগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ফিরোজ কবিরের বিরুদ্ধে। এ বিষয়ে গত 18 ও 19 জানুয়ারি সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত 25 জানুয়ারি জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাইয়দুল মুরসালিন বাদী হয়ে পলাশবাড়ী থানায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 2টি মামলা দায়ের করেন। 2টি মামলাতে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ায় ফিরোজ কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই অবৈধ সংযোগগুলো আমরা বিচ্ছিন্ন করি এবং সেই সকল সংযোগে ফিরোজ কবিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। 31/1/2016 তারিখে মামলার তারিখ ছিল, কিন্তু ফিরোজ কবির লাইনম্যান মাননীয় আদালতে হাজির না হওয়ার কারণে তার নামে গ্রেফতারি পরোয়ানার আদেশ হয়। চুয়াডাঙ্গায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক সহ 2 জন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 24 ঘন্টা ব্যবধানে শহরের ফার্মপাড়া এলাকায় 2টি হামলায় 2 জন নিহত হওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত স্কুল শিক্ষক আবু বক্কর ও তার স্ত্রী গত রাতে এক রুমেই ঘুমিয়েছিলেন। মধ্যরাতে রুমের স্বামীকে দেখতে না পেয়ে পাশের রুমে যান তিনি। এ সময় ভেতরে রক্তাক্ত অবস্থায় আবু বক্করকে পড়ে থাকতে দেখেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে সোমবার রাতে একই এলাকার আব্দুল হান্নানকে 2 যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে গত রাতে সেও মারা যায়। এখন পর্যন্ত কোনো আটক নেই, যেহেতু আবু বকর সাহেবের বিষয়টি একদম পরিবার থেকে উঠে এসেছে, কাজেই আমাদের একটু তদন্ত ছাড়া আমরা আইনি ব্যবস্থায় যেতে পারবো না। তবে হান্নানের বিষয়টি সেটা আমাদের সন্দেহভাজন অলরেডি আছে আমাদের, কিন্তু আমরা এখনো অ্যারেস্ট করতে পারিনি। আমরা আরেকটু শিওর হলেই আমরা অ্যারেস্ট করব। যশোরে দুর্বৃত্তদের হামলায় মানিক হোসেন নামে এক কেবল অপারেটর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, গতরাতে শহরের কাজীপাড়া এলাকায় একটি দোকানের সামনে বসে গল্প করছিলেন মানিক সহ আরও কয়েকজন। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় 4 জনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মানিক হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এ পর্যন্ত এজাহারে একজন আসামি সহ মোট 5 জন আটক হয়েছে। অন্যান্য এজাহারে আসামিরা পলাতক যদিও আছে, তারপরেও পুলিশ অভিযান অব্যাহত আছে। আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। নরসিংদীতে গুলি ছুড়ে বিকাশ প্রতিনিধির কাছ থেকে 1,23,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে নরসিংদীর বড়বাজার ফলপট্টি এলাকায় বিকাশ প্রতিনিধি সোহাগের উপর হামলা করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। সোহাগ বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় গুলিটি স্থানীয় এক ফল ব্যবসায়ীর গায়ে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজন পালকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল ও গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অন্যদিকে চুয়াডাঙ্গায় কুয়াশা কেটে গিয়ে শীত কিছুটা কমেছে। টাঙ্গাইলে প্রচণ্ড কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ভোরে যাদের কাজে বের হয়েছেন ঘন কুয়াশায় তারাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। গত কয়েকদিনের তুলনায় গাইবান্ধায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এই সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। এতে ফসলের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কিছুটা কমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। গত মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়।
আগামী 3 মাসের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আগামী 3 মাসের মধ্যে এখানে লোক আসবে এবং তারা দেখে গিয়ে তারা রিপোর্ট দেবে। আমরা চেষ্টা করবো যে আমাদের এই পর্যটন বর্ষের মধ্যে আমরা ঠাকুরগাঁও বিমানবন্দরকে যাতে শিবগঞ্জ বিমানবন্দরকে যাতে আমরা চালু করতে পারি। কারণ যে পঞ্চগড়ে যখন স্থলবন্দর চালু হবে খুব স্বাভাবিকভাবে ভারতের নেপাল এবং ভারত থেকে এই অঞ্চল দিয়ে যারা যাতায়াত করবেন তারা এই বিমান ব্যবহার করবেন। কক্সবাজার সমুদ্র উপকূল থেকে প্রায় 7.5 লাখ পিস ইয়াবা সহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব। এই ঘটনায় এক মিয়ানমার নাগরিক সহ 7 জনকে আটক করা হয়। র্যাব 7 জানায় সকালে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরের কলাতলি উপকূলে অভিযান চালানো হয়। এ সময় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে 7 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মিয়ানমার নাগরিক সহ ট্রলারের 6 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী এই চালানের মালিক ও সাগর পথে ইয়াবা পাচারের অন্যতম হোতা মুফিজের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মুফিজকে না পাওয়া গেলেও 30,000 পিস ইয়াবা সহ তার ছোট ভাই রশিদকে আটক করা হয়। পদবি পরিবর্তন করে 10ম গ্রেডে উন্নীতকরণ সহ 3 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা। এ সময় বক্তারা তাদের পদবি 10ম গ্রেডে উন্নীতকরণ ও শতভাগ সরকারি বেতন ভাতা নিশ্চিত করা সহ 3 দফা দাবি জানান। সকালে একই দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে 3 দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন ইউনিয়ন পরিষদ সচিবরা। এদিকে দিনাজপুরেও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ইউনিয়ন পরিষদের সচিবরা। এ সময় অবিলম্বে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া সিরাজগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, জামালপুর ও মৌলভীবাজারে মানববন্ধন করেন ইউনিয়ন পরিষদ সচিবরা। বাগেরহাটে মানসম্মত রেনুর অভাবে হোয়াইট গোল্ড নামে খ্যাত বাগদা ও গলদা চিংড়ির কাঙ্ক্ষিত উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। ঘের মালিকরা জানান প্রাকৃতিক উৎস থেকে রেনু আহরণ বন্ধ থাকায় হ্যাচারির অপুষ্ট রেনু চাষ করে ভালো ফলন হচ্ছে না। এতে প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে তাদের। জেলার ফকিরহাট, চিতলমারী ও মোল্লারহাট উপজেলায় কয়েক হাজার ঘেরে হ্যাচারির রেনু পোনা চাষ করা হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এসব রেনু মরে যায় বলে অভিযোগ তাদের। অবশ্য মৎস্য বিভাগ বলছে সরকারিভাবে স্বাদু পানির রেনু সরবরাহের লক্ষ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহর হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ, দ্রুত বিচারের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। 2 বছরে 234 শিশুকে অপহরণ ও নির্যাতনের পর হত্যা। অপহরণের 1 মাস পর টাঙ্গাইলের পতিতালয় থেকে গাজীপুরের 2 কিশোরী উদ্ধার। শেরপুরে প্রথম শ্রেণীর স্কুল ছাত্র অপহরণের 10 ঘণ্টা পর উদ্ধার, মামাতো বোন গ্রেফতার। স্কুলে ভর্তি ফি হিসেবে নেওয়া অতিরিক্ত টাকা 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর, লিখিত অভিযোগ করার আহ্বান। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বোঝাই ট্রাক খাদে, 4 জন নিহত, আহত 5 জনকে হাসপাতালে ভর্তি। এবং কুয়াশা আর শিশিরে রাজশাহীতে বোরো ধানের বীজতলা নষ্ট, বিপাকে কৃষক। কৃষি বিভাগের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।